সবচেয়ে বড় নিউট্রিশনের মানে মাফিয়াটা হচ্ছে নলছর বিধানসভা কেন্দ্রে। কিছুদিন আগে দেখেছেন এক ঠিকাদারের বাড়িতে, আড়ালিয়া মিঠুন মিয়ার নাম বাড়িতে, একজন ঠিকাদারকে পানি মারার জন্য নলছরের নিউট্রিশন টিম ওনার বাড়িতে গিয়েছিলেন। এমন ভাবে কেলাইছে, এই সরকার দাঁড় করিয়েছে। তার থেকে কিন্তু মানুষ পরিত্যক্ত চাচ্ছে, যে মানুষ বলছে যে বামপন্থী সরকার ফিরে আসতে পরে শিক্ষা ব্যবস্থা কিন্তু ফিরে আসবে। একটা অংশ যুবক মনে করেছে যে হয়তো বাবা বলে আমি একজন বেকার হিসেবে কর্মসংস্থান পাইনি, হয়তো বিজেপিকে ভোট দিলে বা সরকারটা আসতে পরে আমিও কর্মসংস্থান, আমি একজন সরকারি কর্মচারী হবো, আশা নিয়েছিল। সে আশা তাদের ভেঙে গিয়েছে। দিয়েছিল ঘরে ঘরে রোজগার, বছরে 50,000 বেকারের কর্মসংস্থান এবং বিভিন্ন স্কুলগুলা প্রত্যেক এলাকায় স্কুল করবে, শিক্ষার গুণগত মান করবে, কিছুও করবে। স্কুলে চাকরি, সে মিস কল নাম্বারটা কোথায় আছে আমার মনে জানা নেই। হয়তো ফোন করলে হয়তো নট রিচেবল বা এর নাম্বার আউটগোয়িং বা চিত্র বাইরে বলবে। সেই ধারণা মানুষ কিন্তু এখন ভুগছে। ওষুধের যেমন এক্সপায়ারি ডেট থাকে, ধরুন 2 বছর 3 বছর একটা, তারপরে ওষুধ আর এই ওষুধ খেলে পরে তার রিয়েকশন হয়। বিজেপির অবস্থা সেই জায়গায় পৌঁছে গেছে। নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরা টিভি। ত্রিপুরা টিভির আজকের বিশেষ অনুষ্ঠান লোককথায়। আজ আমরা যেখানটায় রয়েছি, উনি একজন ছাত্র নেতা থেকে লড়াকু নেতা, এখন বর্তমানে যুব নেতৃত্ব বা যুব সংগঠনের নেতৃত্ব দিচ্ছে মোহাম্মদ সেলিম রয়েছেন আজকে আমাদের লোককথার বিশেষ অনুষ্ঠানে। আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ত্রিপুরা টিভির বিশেষ টক শো লোককথা, যেখানে উঠে আসে সমাজ, সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গের নানা দিক। প্রতি রবিবার রাত 8টায় চোখ রাখুন ত্রিপুরা টিভির পর্দায়। সালাম নমস্কার জানাচ্ছি, সাথে সাথে সমগ্র ত্রিপুরাবাসীর সহ ত্রিপুরা টিভির পর্দা যারা দর্শক শ্রোতা দেখেন সবাইকে নমস্কার সালাম জানাচ্ছেন। প্রথম শুরুতে আপনাদেরকেও আমি নমস্কার জানাই। আজকে আমাকে সেই মিডিয়ার মাধ্যমে আমার অতীত জীবনে তুলে ধরার জন্য আপনাদেরকে আমি আবারও পুনরায় সালাম নমস্কার জানাচ্ছি। আর যদি প্রশ্ন পর্বে ফিরি বা জানতে চাই, বর্তমানে আপনার দুর্লভ নারায়ণে পার্টির অবস্থা কেমন চলছে? বর্তমানে এখন আমাদের দুর্লভ পার্টির অবস্থা খুবই ভালো। যদি ধরে নেন আমাদের দুর্লভ নারায়ণ এলাকাতে যে এখন এবং বিজেপি এবং সিপিএম এর মধ্যে, এবং বিজেপি থেকে আমাদের সিপিএম এর ভোটার পার্সেন্টেজ ধরেন 30 আর 70-র মধ্যে আমরা আছি। হ্যাঁ, হয়তো সরকারের প্রশাসন আছে বলেই বা সাধারণ মানুষ কিছু পানাদানা থাকে বলে বিজেপি মিছিল মিটিং হাঁটে, কিন্তু মানুষ সব প্রতিরোধে আমাদের সাথে কথা বলছে যে আমরা এই সরকার আর চাই না। যে প্রতিশ্রুতিগুলো মানুষ তাদেরকে দিয়েছিল, প্রতিশ্রুতি পালন করেনি, মানুষ তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। মানুষ প্রতিনিয়ত আমাদের সাথে কথা বলছে যে আমরা পুনরায় বামপন্থী সরকারকে চাই। যে একটা জুমলা সরকার মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি প্রলোভন দেখিয়ে ভোট নিয়েছে, আমরা সেই সরকারকে চাই না, পুনরায় আমরা বামপন্থী সরকারকে চাই। আর ধরুন কোন কোন প্রতিশ্রুতিগুলি বিজেপি পালন করেনি বা সেই সম্পর্কে মানুষ আপনাদের সঙ্গে যোগাযোগ করছে? কোথাও প্রতিশ্রুতি পালন করেনি। তারা যে 299টা প্রতিশ্রুতি দিয়েছিল, ঘরে ঘরে রোজগার, বছরে 50,000 বেকারের কর্মসংস্থান এবং বিভিন্ন স্কুলগুলা প্রত্যেক এলাকায় স্কুল করবে, শিক্ষার গুণগত মান করবে, কিছুও করেনি। এলাকায় রাস্তাঘাট উন্নয়ন, পানীয় জল, বিদ্যুৎ কিছুও করেনি। আপনারা এলাকায় ঘুরলে পরে দেখবেন সাধারণ মানুষের প্রায় সময় আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা করি বা আমরা আন্দোলনমুখী হই যে এই এলাকায় প্রতিনিয়ত রাস্তাঘাট নিয়ে আমাদের লড়াই করা হচ্ছে। কারণ মানুষ ভেবেছিল সরকারকে যখন ভোট দেবো, যে প্রতিশ্রুতি দিয়েছিল হয়তো এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হবে, মানুষের পানীয় জলের যে ভোগান্তি ছিল সেটা ভোগান্তি হয়তো মিটে যাবে, যে 2-1টা ছিল, এবং এই এলাকার স্কুল কলেজ বা যে স্কুলগুলো আছে আরো উন্নত হবে। দেখা গেছে এখনকার যারা এই এলাকার অভিভাবক যারা আছে, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, যে যুবকদের কাছে প্রতিশ্রুতি ছিঁড়েছে যে বছরে 50,000 বেকারের চাকরি, কিন্তু একটা অংশ যুবক মনে করেছে যে হয়তো বাবা বলে আমি একজন বেকার হিসেবে কর্মসংস্থান পাইনি, হয়তো বিজেপিকে ভোট দিলে বা সরকারটা আসতে পরে আমিও কর্মসংস্থান, আমি একজন সরকারি কর্মচারী হব, এটা আশা নিয়েছিল। সে আশা তাদের ভেঙে গিয়েছে। এবং মিস কলে চাকরি, সে মিস কল নাম্বারটা কোথায় আছে আমার মনে জানা নেই। হয়তো ফোন করলে হয়তো নট রিচেবল বা এর নাম্বার আউটগোয়িং বা চিত্র বাইরে বলবে। সেই ধারণা মানুষ কিন্তু এখন ভুগছে। এবং যারা কিছু ছেলে বিভ্রান্ত হয়ে দেশের বাইরে গিয়েছিল কাজ করার সুবাদে, এই কিছু যুবকরা, তারা কিন্তু ওইখান থেকে বেতন না পেয়ে কিন্তু ছুটে এসেছে ত্রিপুরায়। সেটা আপনারা সোশ্যাল টিভির পর্দার মাধ্যমে সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সাধারণ যুবক কিন্তু সেখানে হেনস্থার শিকার হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরার মানুষ বলছে, এখন ত্রিপুরার মানুষ বলতে নলছর এখন যেটা চলছে আপনার একটাই শব্দ, এই সরকারটাকে পরিবর্তন করতেই হবে। যখন আমরা মানুষের বাড়িতে যাই, আমাদের আজকে এই প্রোগ্রাম আছে, ধরুন আজকে বাজারে মিছিল পথসভা আছে, হ্যাঁ দাদা করুন, আমরা আছি আপনাদের পাশে, মিছিলে না হাঁটি বাজারে থাকবো, আপনাদের দাবি দেওয়াগুলো আমরা শুনবো।
যখন আমরা বাজারে বলি দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে কেন, জবাব চাই জবাব দাও, মানুষ কিন্তু শুনে যে বামপন্থী সরকার এখনো তো মানুষের সাথে কথা বলছে, বেকারের কর্মসংস্থান হচ্ছে না, আমরা বলছি বেকারের কর্মসংস্থান দাও। এই যাই কোটা দপ্তরের অফার গুলা ছেড়েছে, সেইটাই আমাদের আন্দোলনের ফলে, এই বামপন্থী সংগঠন, যুব সংগঠন, এসএফআই সংগঠনের আন্দোলনের ফলে কিন্তু অফার গুলা চাপতে তারা বাধ্য। কারণ তারা লড়াছড়া ছিল না, আমাদের আন্দোলন, আমরা রাস্তায় থেকে যখন আগেও রাস্তায় ছিলাম, এখনো আছি। আমরা এখনো বলছি যে প্রতিশ্রুতি দিয়েছেন বেকারের কর্মসংস্থান তা দিতে হবে, আমরা রাস্তায় আছি, আন্দোলন করছি। তখন কিছু কিছু অফার তারা ছাড়ছে, যা কিছু ছাড়ছেন তাও দুর্নীতিগ্রস্ত। আপনারা দেখেছেন কিছুদিন আগে পুলিশের যে অফারগুলো ছেড়েছে, নলছরে বিজেপির পার্টি অফিস ভাঙচুর হয়েছে, শিবনগরেতে পার্টি অফিস ভাঙচুর হয়েছে, নেতারা বাড়ি করে নেই। টাকার জলায় দেখেছেন এক নেতা পকেটে টাকা ঢুকাচ্ছে। এই যে মানে শুধু টাকার বিনিময়ে কিছু চাকরি হচ্ছে, আদৌ কিছু কোনো আদার্স কিছু হচ্ছে না। স্পেশাল এক্সিকিউটিভ পুলিশের ইন্টারভিউ 2019 থেকে শুরু হয়েছে, প্রায় মানে বিজেপি সরকারের মেয়াদ উত্তীর্ণ প্রায় শেষ। একটা ওষুধের যেমন এক্সপায়ারি ডেট থাকে, ধরুন 2 বছর 3 বছর, একটা তারপর ওষুধ, আর এই ওষুধ খেলে পরে উল্টা রিয়েকশন হয়। তো বিজেপির অবস্থা সেই জায়গায় পৌঁছে গেছে যে হয়তো ওষুধটা খেলে হয়তো মানুষ আর গিলবে না, এই ওষুধটা খেলে পরে মানুষের রোগে আক্রান্ত হবে, মানুষ ওইখান থেকে ফিরে চলে যাচ্ছে। তাদের অবস্থা সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, মানুষের কাছে গিয়ে কোনো সাড়া তারা পাচ্ছে না, মানুষের কাছে তারা মানে জনবিচ্ছিন্ন, তারা কিছু অজুহাত দেখিয়ে তারা সেই কাজগুলো তারা করছে। অপরদিকে বিজেপির তরফ থেকে জানানো হয় বা বিভিন্ন মাধ্যমে পোস্ট করা হয়, মানুষকে আর লাইনে হাঁটতে হয় না, ওরা সব থেকে নিচ থেকে দিচ্ছেন বিজেপি সরকার, সেজন্য মানুষ রাস্তায় নামেন না। এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবে? তারা তো তাদের শুধু বক্তৃতায়, আর তাদেরকে ফ্ল্যাগ আর পোস্টারের মধ্যে তাদেরকে পাবেন। তারা উকিলের কথা সুন্দর, এটা সবাই বলে, উকিলের সবসময় কথা সুন্দরই থাকবে। তারা বক্তৃতাতে যেভাবে বাজারে সভা করে যে মানুষ লাইনে হাঁটতে হয় না, মানুষ কোনো আন্দোলন করতে না, আন্দোলন ছাড়া আপনার বলে আন্দোলন ছাড়া আপনি কোনো কিছু সফল করতে পারবেন না। আন্দোলনে একমাত্র হচ্ছে লক্ষ্য, আন্দোলন করে সবকিছু আদায় করা যায়। ধরুন এই যে রাস্তা নিয়ে আমরা আন্দোলন করেছি, আমরা আন্দোলন করার ফলে দেখবেন দুর্লভপ্রান্ত রাঙামাটি রাস্তায় ড্রেনের কাজ করা হচ্ছে, এখন পুনরায় আবার মেডেল ভাঙানো হবে, রাস্তা কাজ আবার সুন্দর করে সেখানে করবে। আন্দোলন করার ফলে কিন্তু কাজটা কিন্তু সুন্দর করে করবে। আর আমরা যখন রাস্তায়, যখন বিজেপি সরকার বলেছিল যে বছরে 50,000 বেকারের কর্মসংস্থান দেবে, কর্মচারীদের 7ম পে কমিশন দেবে, কিছু তো হয়নি। 7ম পে কমিশনে বছর 50 বেকার চাকরি হয়নি, ঘরে ঘরে রোজগার হয়নি। আমরা যখন রাস্তা দাঁড়িয়ে বলছি এই কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা করতে হবে, এই বিদ্যুতের বেহাল অবস্থা তা ঠিক করতে হবে, আন্দোলন করে কিন্তু এই প্রশাসন কিন্তু প্রডক্ট লড়ছে, না হলে কিন্তু কোনো তাদের কোনো লড়াছড়া নয়। কিন্তু আমাদের দেখুন পঞ্চায়েতগুলোতে আমরা আন্দোলন করছি যে রাস্তাঘাট যে বেহাল অবস্থা আছে তা অতি সত্বর মেরামত করতে হবে, যে দুর্নীতিগুলো হচ্ছে এই দুর্নীতি থেকে মানুষকে যাতে সঠিক পরিষেবা দেওয়া হয় সেই জায়গায় যেতে হবে আমরা বলছি। তারা শুধু প্লে পোস্টারে তারা নেতা, এমনি কোনো উন্নয়ন নেই তাদের। বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে আপনাদের অনেক সময় বন্ধের ডাক দিতে হয় বা এমন কিছু কার্যক্রম আমরা দেখি। সাম্প্রতিক বন্ধ গেল, সেই বন্ধটা কতটা সফল করতে পেরেছেন আমরা? বন্ধ যদি আমি ধরি এক কথায়, সাধারণ মানুষের মন থেকে, ব্যবসায়িকদের মন থেকে 100-এ 100 তারা বন্ধ আমাদের সাকসেস হয়েছে, মন থেকে সাকসেস। এবার আপনার নলছড়ি বিধানসভা কেন্দ্রের দুর্লভনারায়ণ বাজারে যেটা আপনারা ওই দিন দেখেছেন, বন সাধারণ মানুষ কিন্তু 9টা পর্যন্ত কোনো দোকান খুলেনি, বাজারের সমস্ত ব্যবসায়িকরা ছিল। এবং বিজেপির কিছু লোক মানে দুষ্কৃতী যারা বলা হয়, হাতে প্লেট নিয়ে লাঠি নিয়ে, এই বাজারে একজন বিজেপির বুথ প্রেসিডেন্ট, শিবনগরের বুথ প্রেসিডেন্ট, একটা মিষ্টি দোকান ওনার আছে, ওনাকে হাতে লাঠি নিয়ে বলছে এখন দোকান না খুললে মাথা ফাটিয়ে দেবো। আরেকজন বাজারের ব্যবসায়ীকে বলছেন যে এখন দোকান খুলতে হবে, ওই ব্যবসায়িক বলছে এই বাজার দিতে হবে, চবর মেরে দাঁত ফালিয়ে দেবো। মানুষের প্রতিবাদের ভাষাটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে বুঝতে পারছেন? মানুষ এক বাক্যে বনকে সমর্থন করেছে। বামপন্থী সরকার যে বন রেখেছে, যে শ্রমকোট নিয়ে যে বন রেখেছে, মানুষ একটা মালিক, সে মালিক যাই বলবে সে শ্রমিক তাই শুনতে হবে, এই পক্ষে বামপন্থী সরকার হাঁটে না। কারণ বামপন্থী সরকার হচ্ছে গরিব, মেহনতি, শোষিত, বঞ্চিত মানুষের পক্ষে এলো বামপন্থী সরকার। সবসময় যারা এই মানে জনসমাজে যারা পিছিয়ে পড়া মানুষের সাথে কিন্তু বামপন্থী সরকার কাজ করে, এখানে শ্রমজীবী মানুষের সাথে কাজ করবে। এই ধরুন বন্যাতে যারা মানুষ এত বড় ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষ কিন্তু সুবিধা পায়নি। কি ফিশারি ডিপার্টমেন্ট বলুন, যারা ঘরের ডুবেছে, ঘরের ক্ষতি হয়েছে, সবজি ক্ষতি হয়েছে, রাস্তাঘাট ক্ষতি হয়েছে, হাঁস মুরগ সবকিছু ক্ষতি হয়েছে, সবাই কিন্তু পায়নি, কিছু কিছু বিজেপির লোক পেয়েছে। আপনি ধরুন বর্ধমানেতে এই যে বন্যা যে ক্ষতি হয়েছে, এই বন্যার সময় আপনার এক বাড়িতে তারা 4 জন আছে, এক পরিবার আছে আমাদের বাম যুবনেতা, তার নামও সেলিম মিয়া। ওনার বাড়িতে ঘরের চাল দেখা যায়নি,
এরকম ভাবে সাগরে ওরা ঘরের চাল চড় ডুবে গেছে। ওই বাড়ির আরো দুজন, তারা হচ্ছে বিজেপির সাপোর্টার, হ্যাঁ, এবং কোনো সময় লাড়িয়ে ধরে তাদেরকে 20,000 টাকার অনুদান দেওয়া হয়েছে, কিন্তু যে ছেলেটার ঘরটা ডুবে গেছে তাকে কিন্তু দেওয়া হয়নি। এরকম করে সেখানে তারা কিছু টাকা দিয়েছে, যেটাকে আত্মসাৎ বলা হয়। তারা এরকম ভাবে তারা করছে, উন্নয়ন তারা কিছু নেই। তারা ওই যে করছে বন্ধের নাম, আমরা মানুষের পাশে আছি, ছিলাম, থাকবো। হ্যাঁ, মানুষ বন্ধকে এক বাক্যে তারা সমর্থন করে নিয়েছে। 2024-এর পর 25 এলো, এই সম্প্রতি বন্যার একটা আভাস আমরা পেয়েছি। গত বছরের যে ফান্ডিংটা ছিল এখনো পর্যন্ত যাদেরকে দেয়নি তাদের পাশে বামফ্রন্ট কিভাবে দাঁড়াচ্ছে? আমরা তো পর্যন্ত তার কাছে দাঁড়াচ্ছি, আমরা এসডিএম অফিসে ডেপুটেশন দিয়েছি, আমরা তাদেরকে নিয়ে আমরা আন্দোলনমুখী হয়েছি। যারাকে এখনো পায়নি অতি সত্বর তাদের ক্ষতিপূরণ দিতে হবে, আমরা এখন আন্দোলন করছি। আমরা বলছি আগামীতে আমরা যাবো, আবার হয়তো আমরা রাস্তায় আমরা অবরোধ নামবো আবার, কারণ আন্দোলন ছাড়া কিছু হয় না। রাস্তায় আমরা নেমে আমরা আমাদের প্রতিবাদ জারি রাখবো। আমরা মানুষের পাশে আমরা আছি। 2018 সালে যুবকরা যে ভুলটা করেছিল, সামনে 28 নির্বাচন আসছে, তো সেই ভুল থেকে শুধরে বামফ্রন্ট কিভাবে এগিয়ে যাবে? এখন আমরা এখন বাড়ি বাড়ি আমরা যাচ্ছি। 2018 সালে যুবকরা যে ভুলটা করেছে, আমি বললাম তো, আমাদের বয়সের যুবকরা বা ছাত্র থেকে মাত্র কলেজ কমপ্লিট করেছে বা বিএ পাস কমপ্লিট করেছে যে যুবকরা, বিজেপির যে মিথ্যা প্রতিশ্রুতি, যে সরকারি কর্মসংস্থান বলুন আর বর্ষা ঘরে ঘরে রোজগার বলুন, যেগুলো প্রতিশ্রুতি মানুষের সামনে দিয়েছিল, ত্রিপুরা যে মানুষ কিন্তু যুব সমাজ কিন্তু খেয়েছে। যে 25 বছর তো সবাই শুনে যে আমরা কিছু করিনি, বামপয়সা কিছু করেনি, কর্মসংস্থান হয়নি, কারণ বিজেপির সারা ভারতবর্ষ থেকে তাবড় তাবড় নেতারা এসেছেন, যে বামপয়সা তো কিছু করেনি। আমরা আসতে পরে চাকরির বন্যা বসিয়ে দেব, ঘরে ঘরে রোজগার করে দেবো। তো যুবকদের মনে কিন্তু কষ্ট দেখলো, আরে আমি কলেজ পাস করলে পরে আমার কর্মসংস্থান ব্যবস্থা হয়ে যাবে। আমার ঘরে যে ভাইটা বিএ পাস করে বাম আমলে চাকরি পাচ্ছে না, হয়তো আমি এই জায়গা থেকে বুঝো আর এই ভুলটা করবো, বিজেপিকে ভোটটা দিয়ে দেখি, হয়তো আমরা কর্মসংস্থান পেয়ে যাব। তখন মানুষ যখন সরকারটা পালাবদল হলো, মানুষ কি দেখতে পেলো? যখন মাধ্যমিক পরীক্ষা তার আগের দিন ঘরের মধ্যে রাত্রেবেলা আগুন ধাও ধাও করে জ্বলছে, যেখানে মানুষ কর্মসংস্থান হওয়ার কথা সেখানে রাবার বাগান ধ্বংস হচ্ছে, বাড়িতে আগুন জ্বলছে, সেই ছাত্ররা পরীক্ষা দিতে পারছে না, বই পুড়িয়ে দেওয়া হয়েছে। তারপরও বিজেপিতে যে যুব অংশ ছেলেরা রাস্তায় নেমেছেন বিজেপির পক্ষ নিয়ে, ভোট দেওয়ার পরে একটা আনন্দ উল্লাস নেমেছেন। যখন কর্মসংস্থান হচ্ছে না, ইন্টারভিউ দিয়েছেন, আপনারা দেখেছেন রেগার ইন্টারভিউ দিয়েছে, তাদের এডমিট কার্ডটা সহ সেখানে দেওয়া হয়নি, এখন পর্যন্ত কোনো রেজাল্টে দেওয়া হয়নি। কত বড় বঞ্চনা হয়েছে। যে ছেলেরা রাস্তার ট্যাগ, স্বাস্থ্য, শিক্ষা, ডাক্তার যারাই আছে, মানে বিভিন্ন দপ্তরে যারা আছে, যখন রাস্তায় আমরা আন্দোলনে বসে, আর আপনাদের মাধ্যমে, আপনাদের মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা সব দেখতে পাই, আগরতলা রাজপথে যখন আপনার মিডিয়ার মাধ্যমে রাস্তা অবরোধে বসে, তখন কিন্তু পুলিশের ডান্ডা ছাড়া তারা কিছু পায় না। কোথাও ওখানে যুবক যুবতীরা বলছে, হয় আমাদের কর্মসংস্থান দাও, নাহলে আমাকে বিষ তুলে দাও, যে আমার বিষ খেয়ে মেরে দাও, আমরা পারছি না। কিন্তু সরকার সেখানে বিষ ত্যাগ দূরের কথা, ওই কর্মসংস্থান দূরের কথা, সেখানে যুবতী বলছে আমাকে বিষ দাও, সেখানে লাঠি চাষ করে ওই গাড়ি ভর্তি পুলিশের গাড়ি করে একটা জায়গায় নিয়ে তাদেরকে অ্যারেস্ট করে যাচ্ছে। সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এখন যুবকরা বলছে আমরা যে ভুলটা করেছি 2018 সালে, 23 সালেও একটা অংশ যুবক ভুল করেছেন, কিন্তু সমগ্র যুবক ভুল করেনি। কিন্তু সরকারটা চলে আসার কথা ছিল, বিজেপিটা পরিবর্তন হওয়ার কথা, সেটা আপনারাও জানেন কিভাবে সেটা হয়েছে। একটা চিপন, একটা কাঠ চুরির, মানে একটা সরো তবে একটা চুরির ফলে কিন্তু তারা এই জায়গা থেকে পুড়িয়েছে, যেটা বলবো আমি তিপ্রা মাথা। 42টা সিট যখন দিয়েছে, সাধারণ অংশের মানুষ বিভ্রান্ত, তারা বামের যে ভোটগুলা ছিল ওই ভোটগুলা কেটে সেখানে তিপ্রা মাথা সমর্থিত হয়ে গিয়েছে, সেখানে বিজেপি ওই সিটগুলো তারা দখল করেছে। না হলে কিন্তু সরকারটা থাকে না, সেটা আমাদের বামপুর সরকার সেখানে ত্রিপুরায় 2023 প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল। দেখ, যেটা মানুষ তাদেরকে পুনরায় যেহেতু ক্ষমতা এনেছে, আর আমরা গণতন্ত্রে বিশ্বাসী, মানুষ যেহেতু তাদেরকে ভোট দিয়েছে, নিশ্চয়ই তারা সরকার চালাবে। কিন্তু এখন যে প্রশ্নটা করেছেন যুব সমাজ, যে জায়গায় এখন যুবকরা যেটা ভুল বুঝতে পেরেছে, আমরা এখন যুব সংগঠনের ইউনিট সম্মেলন চলছে, পাড়ায় পাড়ায় আমরা সর্ববোধ অভিযানে চলছে, আমরা যাচ্ছি প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা যুবতীর কাছে আমরা যাচ্ছি। প্রত্যেকটা যুবক যুবতী, কি বিজেপি বলুন, কংগ্রেস বলুন, যে দলের হোক, আমরা যখন যাচ্ছি তারা আমাদেরকে ডেকে বলছে, দাদা সভ্যপত্র আমাকে দিয়ে যাও, আমরা সভ্যপত্র কাটবো। আমাদের মধ্যে দাবিগুলো আমরা পড়ে শোনাচ্ছি, আমরা এই দাবি নিয়ে আমাদের যুব সংগঠন রাস্তায়
আমরা নেমেছি আগামী দিনে তোমাদের কর্মসংস্থানের জন্য, এই সমাজের এই উন্নয়নের জন্য, বেকারদের কর্মসংস্থানের জন্য, শিক্ষার যে বেহাল দশা তারপর ঘটানোর জন্য, যাতে এই শিক্ষার বেহাল দশা না থাকে, বামপন্থী সরকার যেভাবে শিক্ষার ব্যবস্থা ছিল সে পুনরায় যাতে ফিরিয়ে আসে তার জন্য। তখন কিন্তু তারা আমাদের সভ্যপদ গ্রহণ করছে যে আপনাদের পাশে আমরা আছি, অন্তত যুব সমাজ আমরা আপনাদের পাশে আমরা থাকবো, আপনারা লড়াই সংগ্রাম জারি রাখেন। আমরা যে ভুলটা 18তে করেছি আর সেই ভুলটা আমরা করতে চাই না, আমরা আপনাদের পাশে আমরা আছি, সেভাবে আমাদের আশ্বাস দিচ্ছেন। মানুষ ঘর থেকে ফিরে যাচ্ছেন, সেইভাবে আমরা দেখছেন। আমরা প্রতি পাড়ায় পাড়ায় আমাদের ইউনিট সম্মেলনগুলো আমরা সফল হচ্ছে, ইউনিট সম্মেলন সফল হচ্ছে, সভ্যপদ আমরা প্রকাশ্য বাড়ি বাড়ি করছি, আমরা আমাদের শুরু হয়েছে। দপ্তর নিয়ে যেহেতু একটু প্রসঙ্গ তুললেনি, আমি বিদ্যুৎ দপ্তরের দিকে যদি তাকাই, হ্যাঁ, কেমন অবস্থা চলছে বা এই যে বিলগুলি আসছে এর প্রতিহত করার জন্য কি ব্যবস্থা নিচ্ছে? বিদ্যুৎ দপ্তর তো বেহাল অবস্থা। আপনি এখানে যান, পুরো নলছর বিধানসভা কেন্দ্রে, বটদোয়াল, দুর্লভনারায়ণ সহ এদিকে গোটা এলাকাতে, বটদোয়াল আজকে 3 দিন ধরে কারেন্ট নেই, ট্রান্সমিটার নষ্ট, হাফ ভোল্টেজ বাইরে করছে। এখন স্মার্ট মিটার নিয়ে সেখানে একটা তাল বাহানা চলছে। পশ্চিম বাংলার নেতা বলছে স্মার্ট মিটারের লাগালে গরিব মানুষের তার পকেটে টাকা লুট করে নিচ্ছে মমতা। আর ত্রিপুরার বিজেপি যেন রতনবাবু বলছে স্মার্ট মিটার লাগাতে হবে, কিছু করার নেই। আর একজন মহিলা যখন প্রতিবাদ করেছে, ওনার নামে মামলা করতে বিজেপির কিছু 5-8 দালাল সেখানে তৈরি হয়ে গেছে। মানে মন্ত্রী মামলা করেনি, কিছু বিজেপি 5-8 দালালরা সেখানে ওই মহিলারা মামলা করেছে। মহিলার অপরাধটা কি? তিনি প্রতিবাদ করেছেন, রাস্তায় আন্দোলন করেছেন। কারণ বিজেপি চাই, মানে বিজেপি সরকার যেটা বলছে রাস্তায় আন্দোলন করে কিছু হয়নি, কিভাবে মানুষকে দমানো যায় আন্দোলন না করে, তাদের যে কুকৃতিগুলো মানুষ যদি তুলে ধরতে না পারে সেই জন্য তারা সেই পন্থাটুকু তারা ব্যবস্থা করে নিচ্ছে। যাক, যেটা বলেছেন, এই অবস্থায় আপনার মানুষের বিদ্যুৎ যে বেহাল অবস্থা, কারেন্টের যে অবস্থায় প্রতি 5 মিনিট পর পর কারেন্ট থাকে না। কোন সময় একটু বৃষ্টি আসলে পরে আপনার কারেন্ট 1 দিন থাকে না, 2 দিন থাকে না, 3 দিন থাকে না। আপনি একটা ট্রান্সমিটার দিয়ে 200-300 পরিবার চলে, কিন্তু বিল কম আসে না। এখন যাদের ঘরে স্মার্ট মিটার লাগিয়েছে, সোনামুড়া কিছুদিন আগে দেখেছেন, এক একটা স্মার্ট মিটার লাগিয়েছে 1 মাসের বিল 1 লক্ষ টাকা। ভাবা যায়, যেখানে বামপন্থী সরকার লাগালে বিপিএল দের ছিল একটা ক্যাটাগরি, এপিএল দের ছিল একটা ক্যাটাগরিতে। মানুষ, গরিব মানুষের পক্ষে যখন বামপন্থী সরকার ছিল, যে অন্যরা এপিএল যদি 2 টাকা বেশি দেওয়া হতো, বিপিএল 2 টাকা কম দিত। কিন্তু এই সরকার আমরা সেটা দেখছি না, বিদ্যুৎকে বেসরকারীকরণ করে দেওয়া হয়েছে। এই বেসরকারি মতো মানুষ কিন্তু একটা বেকায়দায় ভুগছে। মানুষ, আমি আমার মতো এখন একটা প্রশ্ন হতে জাগেছে, আমরা কি বিদ্যুৎকে আমরা মানে বিদ্যুৎকে আমরা ইউজ করি না, বিদ্যুৎ আমাদেরকে ইউজ করে? সেটা নিয়ে কিন্তু আমার একটা বিরাট প্রশ্ন ত্রিপুরা রাজ্যের এই বিদ্যুৎ মন্ত্রীর কাছে। কারণ যেখানে আমরা বিদ্যুৎ আমরা দিয়ে আমরা মানে ঘরের টিভি, ফ্রিজ, মোবাইল আমরা চার্জ করার কথা, সেই জায়গায় আমাদের মানে বিদ্যুৎ আমরা এখন বিদ্যুৎ আমাদেরকে চার্জ করছে, মানে আমরা বিদ্যুৎ এখন চার্জ করছি উল্টা। আপনি ভাবতে পারেন স্মার্ট মিটারের মধ্যে সেখানে কি এটিএম কার্ডের মতো লাগাবে? আপনার বিল শেষ রাত্রে 12টার সময় বলবেন যে আমাকে তো বিল শেষ, টাকা ঢুকাতে হবে, তখন টাকা ঢুকাবেন আপনি, তখন আপনি কারেন্ট যাবে না ঘরে। সেটা কি হয়? এইভাবে একটা পরিস্থিতি চলতে পারে? সেটা দাঁড়িয়ে মানুষ। আমরা যদি শিক্ষা দপ্তরের দিকে তাকাই, বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন যিনি শিক্ষা দপ্তর এখন হাতে নিয়েছেন, গুঞ্জনে শোনা গেছে যে সম্প্রতি যিনি মন্ত্রিত্ব পেয়েছেন আপনাদের বিধানসভার, উনি নাকি শিক্ষা দপ্তরটা পেতে পারেন। সে যাই হোক, অন্য প্রসঙ্গ, কিন্তু শিক্ষা দপ্তরটা কেমন ভাবে চলছে বর্তমানে? শিক্ষা দপ্তর যে বর্তমানে চলছে, আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিই, আমরা বামপন্থী সরকার আমরা দেখেছি যখন আমরা ছাত্র, প্রত্যেক 1 কিলোমিটার দূরে দূরে একটা করে স্কুল এখনো আছে। কি এডিসিতে বলুন, কি গ্রামেতে বলুন, আমাদের বিলিসে বলুন, 1 কিলোমিটার দূরে দূরে, যাতে করে প্রত্যেকটা গ্রামের ছেলেমেয়েরা সুশিক্ষিত হতে পারে, গরিব মানুষ যাতে তাদের ছেলে মেয়েকে সুশিক্ষিত করতে পারে, তার ব্যবস্থা কিন্তু বামপন্থী সরকার করেছিল 1 কিলোমিটার দূরে দূরে। এবং সর্বশিক্ষার মাধ্যমে সেখানে টিচার নিয়োগ করা হয়েছিল। এবং বামপন্থী সরকার আমলে একটা স্কুলের মধ্যে, দুর্গম স্কুলের মধ্যে ধরুন আগে শিক্ষক ছিল প্রায় 30 থেকে 35 জন, এখন দুর্গম স্কুলে, মর্নিং স্কুলে বিদ্যাজ্যোতি হয়েছে। বিদ্যাজ্যোতি হওয়ার পরে 8টা ক্লাস আছে নার্সারি সহ, সেখানে টিচার মাত্র 4 জন, একজন হচ্ছে বিকলাঙ্গ, তার মধ্যে একজন আছে আয়া দিয়ে নার্সারি ক্লাস হচ্ছে। আজকে শিক্ষার অবস্থা কোন জায়গায় আছে? এই যে বিদ্যাজ্যোতি যারা করেছে, শিক্ষাকে বেসরকারীকরণ করেছে, এই যে বিদ্যাজ্যোতিটা কি? ইংলিশ মিডিয়াম। তো
তাহলে আমি একটা টিচার যখন সে ইংলিশ মিডিয়ামে পড়াবে, একটা ছেলেকে ইংলিশে পড়ালেখা করাবে, ওই টিচারদের সে মানে ইংলিশে জানা থাকা প্রয়োজন। আগের থেকে ধীরে ধীরে তাকে তৈরি করতে হবে যে ইংলিশ টিচার নিয়োগ করা। ফুট করে ধরে তো সে 9 স্টুডেন্টকে ইংলিশে পড়াতে পারবে না, 11 স্টুডেন্টকে ইংলিশে পড়াতে পারবে না। আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে চুরমুচুর করা যায়, বড়লোকদের করে ছেলেদেরকে কিভাবে সেখানে ফায়দা করে দেওয়া যায়, সেই জায়গাটা কিন্তু বিজেপি সরকার থেকে আমরা দেখতে পেয়েছি। শিক্ষা ব্যবস্থা একদম বেহাল অবস্থা করে দেওয়া হয়েছে। আপনি জানেন শিক্ষাগুলোতে এই যে আর আজ থেকে 4 বছর আগে যে হিল পড়েছে, ভারী বৃষ্টির পরে যে হিল পরে স্কুলগুলা টিন নষ্ট হয়ে গেছে, বৃষ্টি পর জল পড়ছে, এখন পর্যন্ত কোনো কাজ, কোনো মেরামত হয়নি। স্কুলগুলোতে কোনো কাজ নেই, শিক্ষক তো নিয়োগ হচ্ছে না, টেট পরীক্ষা ইন্টারভিউ পাস করে ছেলেরা বসে আছে, নিয়োগ হচ্ছে না, টিচার নেই। রাস্তা থেকে প্রতিনিয়ত রাস্তায় ছাত্রছাত্রীরা অবরোধ করছে টিচারের জন্য। 2জন টিচার, একজনকে সেখানে বদলি করে দিচ্ছেন, সেখানে অভিভাবক সব রাস্তায় নামছেন। আমরা একটা জিনিস আমরা দেখছি ত্রিপুরা, যে স্কুল বন্ধ করে নেশার নম্রজ্জ মানে একটা করিডোর খুলে দিয়েছেন। এই সমাজে, যুব সমাজে আমরা ছেলেদের হাতে কোনো সময় সিগারেট দেখিনি মানে ছাত্রছাত্রীর হাতে, এখন স্কুলের মধ্যে নেশার বোতল পাওয়া যায়, সিগারেট, ড্রাগস, ইংলিশিং। সেখানে স্কুলে গেলে আমরা সেখানে নতুন নতুন নাম শুনতে হয়। শিক্ষকরা ডেকে বলছে, দেখো স্কুলের সামনে কি পড়ে আছে, এ কোটটা, কি বলছে কোটটা, সেখানে স্কুলের মধ্যে সামনে পড়ে আছে, টিচাররা বলছে। এই ছোট ছোট শিশুরা কাছে তো শিক্ষার ব্যবস্থাটা কোন জায়গায় নিয়ে এই সরকার দাঁড় করিয়েছে। তার থেকে কিন্তু মানুষ পরিত্যক্ত চাচ্ছে, যে মানুষ বলছে যে বামপন্থী সরকার ফিরে আসলে পরে শিক্ষা ব্যবস্থা কিন্তু ফিরে আসবে। সেখানে বাতিল করার পরে কিন্তু যে তাদেরকে কোনো সুরাহা করতে পারেনি, এবং স্কুলগুলোতে শিক্ষক কোনো নিয়োগ করতে পারেনি, এই যে চরম একটা তাদের ব্যর্থতা। এবং যেখানে শিক্ষামন্ত্রী, যেখানে প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব দেব, এখন তো মুখ্যমন্ত্রী নেই, যিনি বলেছিল তিনি যতদিন থাকবেন ততদিন এ রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন, হঠাৎ করে তিনি একদিন উদাও হয়ে কোথায় চলে গেলেন। ত্রিপুরাবাসী কিন্তু বারবার প্রশ্ন করেছে, প্রশ্নের কিন্তু এখনো পর্যন্ত উত্তর পায়নি তিনি কোথায় চলে গেলেন। যে মুখ্যমন্ত্রী বলেছেন 2047 পর্যন্ত সেখানে সিপিএমকে সেখানে দূরবীন দিয়েও দেখা যাবে না, সে 47 পর্যন্ত বিজেপি থাকবে। সেই বিপ্লব মাঝে মাঝে সেখানে ত্রিপুরায় আমরা দূরবীন দিয়েও কোনো আমরা দেখতে পাই। আমরা তাকে দূরবীন দিয়ে দেখতে হয়, আমাদেরকে দূরবীন দিয়ে দেখতে হয় না। আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, টিভি নিউজের মাধ্যমে আমাদেরকে আপনারা সবাই আমরা দেখতে পান আপনারা, কিন্তু বিপ্লব বাবুকে সবাই কিন্তু দেখতে পায় না, এখন আমরা দূরবীন দিয়ে দেখতে হয়। হ্যাঁ, সেই জায়গা থেকে উনিও বলেছিলেন যে ত্রিপুরায় তো শিক্ষিত বেকাররা, তখন শিক্ষামন্ত্রী ছিলেন রতনলাল নাথ, তিনি কি বলেছেন, আমাদের কাছে অফার রেডি। ত্রিপুরাতে শিক্ষিত সেভাবে যুবক নেই যে আমরা অফার দেওয়ার মতো লোক নেই। আর যখন ইন্টারভিউ নেওয়া হলো, তখন অফার আর ছাড়ছে না। মানে তাদের মুখ থেকে সমস্ত কিছু মিথ্যা ভাওতা, তাদের মুখ থেকে সবকিছু ফুটে আসে, আমাদের বলতে হয় না, মানুষ সব, জনগণ সব জানে, তারা ভাওতাবাজি। আরেকটা বিষয়, বিপ্লব দেবের কথা যেহেতু আনলেনি, উনি নেশা মুক্তির একটা ডাক দিয়েছিলেন ত্রিপুরা রাজ্যে, সেটা কতটা কার্যকর হয়েছে বর্তমানে? এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কথা বলেছিলেন, এবং নেশামুক্ত ত্রিপুরার কথা বলেছিলেন। যেখানে নেশামুক্ত ত্রিপুরার কথা বলেছে, সেখানে নেশাযুক্ত ত্রিপুরা চলছে এখন। যেটা বললাম, প্রত্যেকটা শিক্ষাঙ্গনে যান, যে স্কুলগুলো এখন বন্ধ হয়ে আছে, সে স্কুলগুলোর মধ্যে রাত্রেবেলা অবৈধ ব্যবসা চলছে, অবৈধভাবে ড্রাগস সেবন হচ্ছে, অবৈধভাবে মানে কি বলবো, ত্রিপুরা রাজ্যে মানে নেশার রমরম জায়গা সেখানে গড়ে উঠেছে। আমরা স্কুলগুলো বন্ধ করে মডেল লাইসেন্স সেখানে দিয়েছে, যেখানে শিক্ষকের হাতে কলম, ছাত্রদের হাতে কলম থাকার কথা, স্কুলের ব্যাগ থাকার কথা, সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্রদের হাতে পুলিশ, এলাকার জনগণ ব্যাগের মধ্যে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট, ড্রাগস সেখানে ব্যাগ থেকে নিয়ে আনছে। যুব সমাজ এতটুকু ভাবে সেখানে গিয়েছে, যেভাবে বিপ্লব বলেছিল ত্রিপুরা নেশামুক্ত করবে, সেখানে প্রত্যেকটা এলাকা নেশা যুক্ত করে দিয়েছে, যুব সমাজটাকে শেষ করে দিয়েছে। কর্মসংস্থান যেভাবে বলছি, যেভাবে যুব সমাজরা কর্মসংস্থান পাচ্ছেন না, তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু তাদের মন মানসিকতা কিন্তু নেশাগ্রস্ত হয়ে শেষ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু বলছি এই সরকার থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের যুব সংগঠনে বা বামফ্রন্টের এই পতাকা তলে সবাই কিন্তু সামিল হয়ে এই সরকারের বিরুদ্ধে লড়াই করে কিন্তু সরকারটাকে উৎখাত করতে হবে। মানুষ কিন্তু ডাক দেওয়া শুরু করেছে, সময়ের অপেক্ষা। যুবকরা কেমন অ্যাক্টিভিটিস নিয়ে বর্তমান সময় বামেদের দিকে এগোচ্ছে? খুব ভালো, প্রায় 60 থেকে 70% যুবকরা এখন বামেদের দিকে ফিরে আছে। আরো তো সময় আছে,
আমরা যাচ্ছি, তারা যে ভুল করেছে ভুল যাতে আগামী দিন না করে, কারণ তাদের ভুল ভাঙানোর দায়িত্ব হচ্ছে আমাদের। কারণ একটা ছেলে সে ভুল করতেই পারে, হয়তো আমরা ধরুন আমার বয়সটা আজকে ধরুন 35 বছর, এর আগে যখন বামপন্থী আমরা জন্মের পরে যখন বামপন্থী সরকার দেখেছি, কারণ কিভাবে লড়াই সংগ্রামের মধ্যে এই ত্রিপুরা যে বামপন্থী সরকার প্রতিষ্ঠা হয়েছে তার সমস্ত গুরুত্ব তো আমরা জানি না, আমরা দাদা বাবা যারা আছে তারা কিন্তু জানতো। তাদের আন্দোলন ফসলটা কতটুকু কষ্ট হয়েছে, যখন মানুষ সরকার নিবজ্জক করে দেওয়ার দশক তখন যারা আন্দোলন করেছিলেন ছাত্র আন্দোলন, তারা কিন্তু তখন ভাবিনি যে ত্রিপুরা যে বামপন্থী সরকার প্রতিষ্ঠা করবে। তারা কিন্তু আন্দোলন করেছেন ত্রিপুরার রেলের জন্য, ত্রিপুরা রাস্তাঘাটের জন্য, ত্রিপুরা শিক্ষার জন্য, ত্রিপুরা মান উন্নয়নের জন্য, ত্রিপুরা মানুষ পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য আন্দোলন তখন তারা করেছেন। প্রতিনিয়ত সরকার আসবে কিনা সেই দিকে নয়, তখন মানুষ কিন্তু তাদের দিক দিয়ে মানুষ কিন্তু ঝাঁপিয়ে পড়েছে, তখন বামপন্থী সরকার কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। তো আমরা যখন যে 18 সালে মানুষ যে ভুলটা করেছে, জনগণ যুব সমাজ যে ভুলটা করেছে, সে ভুলটা তারা আর করতে চায় না। আমাদের কাছে সেখানে আমরা যখন পাড়ায় পাড়ায় যাচ্ছি, প্রত্যেক বাড়ি বাড়ি আমরা যাচ্ছি, মানুষ কিন্তু বলছে, বিজেপির লোকেরাই বলছে যে আমরা যে ভুলটা করেছি সে ভুলটা আর করতে চাই না। এখন তো চলতে হবে, যা কয়েকটা দিন আছে চলবো, কিন্তু আমরা সময় মতন আমরা তোমাদের পতাকা তলে সেখানে সামিল হব। সম্প্রতি নিকোজিশন নামে একটা শব্দ ত্রিপুরা রাজ্যে ছড়িয়ে পড়ছে, সেই বিষয়টাকে কিভাবে অবহিত করেন? নিকোজিশন তো একটা এখন ত্রিপুরা যে পত্রিকার প্রথম হেডলাইন ভাষায় সেখানে হয়েছে, পত্রিকা খুললে দেখবেন কোথাও না কোথাও সে ত্রিপুরা যে নিকোজিশন। আর সবচেয়ে বড় নিকোজিশনের মানে মাফিয়াটা হচ্ছে নলছর বিধানসভা কেন্দ্রে কিছুদিন আগে দেখেছেন এক ঠিকাদারের বাড়িতে, আড়ালিয়া মিঠুন মিয়ার নাম বাড়িতে, একজন ঠিকাদারকে পানি মারার জন্য নলছরের নিকোজিশন টিম ওনার বাড়িতে গিয়েছিলেন। এমন ভাবে কেলাইছে সেটা আপনার হয়তো আপনার কাছে ভিডিও ফুটেজ আছে কিনা বলতে পারবো না, দরকার প্রয়োজন আমার থেকে ভিডিও ফুটেজ করে নিয়ে নেবেন। পা থেকে একদম পিঠ পর্যন্ত এমন ভাবে পিটিয়েছে, মানে তাদের যদি মনে থাকে সেখানে আর কোনো সময় কারোর কাছে সেখানে নিকোজিশন নাম করে সেখানে যাবে না। আমরা মনে করেছিলাম নিকোজিশন এমন ভাবে সেখানে আঘাত করেছে, কিন্তু আমরা তার কিছুদিন পরে দেখতে পেলাম বিজেপির আর যুব মোর্চার যিনি সহ সম্পাদক ছিলেন নলছরের প্রসেনজিৎ চৌধুরী নাকি ওনার নাম, উনি এক টেন্ডার নিয়ে উনাকে আরেক বিজেপির মন্ডল নেতা উনাকে ঠেট দিচ্ছে, বাড়ি থেকে তুলে নেবে, কি করে কাজটা দেখিয়ে দেবে, উনাকে নিকোজিশন টাকা দিতে হবে। মানে কতটুক নিকোজিশন, নিকু মাফিয়া যাদেরকে বলা হয়। এবং তারা কারা? তারা হচ্ছে নলছর বিধানসভা কেন্দ্রের মন্ডলের সদস্য। যদি লিস্ট আপনাদের না থাকে লিস্টটা আমার থেকে নিয়ে নেবেন, জেনারেল সেক্রেটারি সহ কোষাধ্যক্ষ সহ সমস্ত লিডারশিপ তাদের নাম। তারা হচ্ছে নিকোজিশনের মাফিয়া, যারা সমাজের মেরুদণ্ড, যারা সমাজ রক্ষা করার দায়িত্ব নিয়েছে বিজেপি থেকে, নলছরের মন্ডলের তারা সদস্য। তারা কেউ হচ্ছে নিকু মাফিয়া, কেউ হচ্ছে মার্ডার কেসের আসামি, কেউ হচ্ছে রেগার টাকা আত্মসাৎ করে খাওয়া, তারা হচ্ছে কেউ হচ্ছে রেগা স্কুলের স্বাস্থ্যকের এই অঙ্গনওয়াড়ি সেন্টারের মিড ডে মিলের চালটা চুরি করে বিক্রি করে দিচ্ছে, তারা হচ্ছে মন্ডলের সদস্য। এবার ভাবুন সাধারণ বিজেপি কর্মীরা কতটুকু করবে, কতটুকু লুপ্তরাজ করবে। কারণ একটা মন্ডলের নেতা যদি তার যদি নিকু মাফিয়া থেকে আরম্ভ করে একবার নিশ্চয় লুপ্তরাজ থাকে, সেই জায়গা দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে যে নিউজ হয়েছে এই নলছর বিধানসভা কেন্দ্রের নিকু মাফিয়া নতুন করে সেখানে নাম উৎপত্তি হয়েছে, নিকু মাফিয়া, যেটা আমরা আগে কোনো সময় শুনিনি, নতুন আমরা নাম আমরা দেখতে পেয়েছি। একেবারে শেষভাবে যদি জানতে চাই, আগামীর 28 বিধানসভা নির্বাচনকে পাকিচ্য করে কিভাবে আপনি যুব নেতা হিসেবে আহ্বান রাখবেন সাধারণ কর্মী এবং জনগণের কাছে? আমি সবার কাছে বিলম্ব আবেদন করব, এই ত্রিপুরা যে একটা জঙ্গলের রাজত্ব চলছে, যদি আমরা এই যুব সমাজকে রক্ষা করতে চাই, যুবকদের হাতে কাজ দিতে চাই, যুবক থেকে যুবতী সবাই হাতে কাজ দিতে চাই, কৃষক আবার তার সাথে কৃষক, দিনমজুর, ক্ষেতমজুর, আর আমরা বেশি অংশের মানুষ দিনমজুর ক্ষেতমজুর ঘরে আমরা ছেলে সন্তান। কারণ একটা কৃষকজন সারাদিন রোদে পুড়ে ফসল ফলায়, তাদের ঘরে ছেলে সন্তান কিন্তু আমরা। আমরা এই যে সরকার তাদেরকে ভর্তুকি দিচ্ছে না, তার বিরুদ্ধে কিন্তু আমরা কিন্তু প্রতিবাদ করছি যে কৃষকের ভর্তুকি দিতে হবে,
যারা রেগার শ্রমিক রেগার কাজ দিতে হবে আমরা প্রতিরোধ করছি। আমি মানতামানি সারা ত্রিপুরা রাজ্যের কাছে আমি বিলম্বভাবে অনুরোধ করব, এই সময়ে ত্রিপুরা রাজ্যের জঙ্গলের রাজত্ব চলছে, এই জঙ্গলের তো অবসান করতে হলে বামফ্রন্টের পতাকা তলে সামিল হতে হবে, যুব সংগঠনের পতাকা তলে সামিল হয়ে পাড়ায় পাড়ায় প্রত্যেকটা মানুষের পাশে আমরা যাব, আমরা গিয়ে বলবো এই জঙ্গল থেকে বেরিয়ে এসে আমাদের সংগঠন শক্তিশালী করুন। আগামী দিনে সংগ্রামকে উৎখাত করতে হলে এই সংগঠনকে শক্তিশালী করতে হবে। একেবারে সাধারণ শ্রমজীবী মানুষ, কৃষক থেকে শুরু করে প্রত্যেকের কাছে বিনম্র আহ্বান রাখলেন সেলিমবাবু, যেটা করলেন যে আগামী দিনে যদি বিধানসভা নির্বাচনে সিপিআইএম কে জয়ী করতে হয়, সকলে হাতে হাত রেখে লড়াই করে এই সরকারটাকে আবারও পুনরায় উজ্জীবিত করার জন্য। এতক্ষণ আপনারা ছিলেন লোককথার বিশেষ অনুষ্ঠানে ত্রিপুরা টিভির সাথে।